সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের এই অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান। আমরা নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই থেকে আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আমরা পদার্থবিজ্ঞানের বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে গতি। আসলে গতি কি? গতি হচ্ছে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। মনে করি কোনো একটা জিনিস যদি এ বিন্দু থেকে কোনোভাবে বি বিন্দুতে স্থানান্তরিত হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই বস্তুর বা ওই জিনিসের কি হয়েছে, গতি সাধিত হয়েছে। ঠিক আছে? তাহলে গতি বলতে আমরা বুঝি যে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন, মানে এক স্থান থেকে অন্য স্থানে যে স্থানান্তর, সেটাই হচ্ছে গতি। এবং গতি বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন সরলরৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। তো আমরা মূলত এই অধ্যায়ে যে গতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রৈখিক গতি। ঠিক আছে? এখন এই রৈখিক গতি দুই ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে, যদি আমি বলি যে একটা পথ এভাবে আছে, এভাবে আঁকাবাঁকা একটা পথ আছে, তাহলে আঁকাবাঁকা এই পথের দূরত্ব মনে করি 4 কিলোমিটার। ঠিক আছে? তাহলে যদি কোনো জিনিস বা কোনো কিছু একটা বস্তু মনে করি যে এ থেকে বি বিন্দুতে যায়, তাহলে তাকে এই আঁকাবাঁকা পথে যেতে হচ্ছে। তাহলে দেখো তার নির্দিষ্ট সময় পর পর দিকের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? একবার এদিকে একবার এদিকে এভাবে যাচ্ছে। আর আমি যদি এটাকে একটা সরলরৈখিক পথ তৈরি করে দেই, তাহলে কি হলো, ডিস্টেন্সটা কমে গেল। এখানে মনে করি 3 কিলোমিটার। এখন যদি ওই একই জিনিসকে আমি সরলরৈখিক পথে যাই, তাহলে 3 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে এবং সে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। তাহলে আমি বলছি যে গতি হচ্ছে দুই ধরনের। ঠিক আছে? কোনো কিছুর গতি যদি কোনো দিক না থাকে, যে গতির কোনো নির্দিষ্ট দিক না থাকে, তাকে আমরা বলবো দূরত্ব। তাহলে এখানে এই যে আঁকাবাঁকা পথ, এটা হচ্ছে দূরত্ব। আর এদিকে আমি বলছি নির্দিষ্ট দিকে একটা সরল পথে যাচ্ছে, এটাকে আমরা বলবো সরণ। রাইট? তাহলে কি আমরা দেখছি কি গতি দুই ধরনের। একটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে, যে গতির কোনো নির্দিষ্ট দিক থাকে না। আর আরেকটা হচ্ছে সরণ, যার একটা নির্দিষ্ট দিক আছে, একই দিকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম আসলে দূরত্ব আর সরণ কি। সরণের যেহেতু এটা দিক আছে নির্দিষ্ট, আমরা এটাকে ভেক্টর রাশি বলতে পারি। যার দিক ও মান থাকে তাকে আমরা ভেক্টর রাশি বলি। আর যার এটা শুধু মান আছে কিন্তু নির্দিষ্ট দিক নেই, এটা স্কেলার রাশি। স্কেলার রাশি একটা থাকে, মান বা দিক থাকে। রাইট? তাহলে দেখো, আমরা দেখলাম আসলে দূরত্ব ও সরণ কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে যেটা আছে আমাদের, যে দ্রুতি ও বেগ বলতে কি বুঝি। আচ্ছা, দ্রুতি হচ্ছে যে কোনো কিছুর দূরত্বের পরিবর্তনের হারকে, আবার বলি, কোনো কিছুর সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে ওই দ্রুতি কি লিখতে পারি? দ্রুতি সমান
দ্রুতি সমান আমি কি বলছি, কোনো সময়ের সাথে কোনো কিছুর দূরত্বের পরিবর্তনের হার। তাহলে দ্রুতি সমান আমি কি লিখতে পারি, দূরত্ব বাই সময়। ওকে, এটা হচ্ছে দ্রুতি। আর তাহলে বেগ কি, যে সময়ের সাথে কোনো কিছুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে থাকি আমরা। দেখো, তাহলে আমি বেগ সমান কি লিখতে পারি, দেখো বেগ সমান হচ্ছে তোমার সরণ ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হলো, দ্রুতি সমান হচ্ছে কি দূরত্ব বাই সময়, আর বেগ হয়েছে সরণ এই সময়। এখানে হচ্ছে যে বেগ হবে নির্দিষ্ট দিকে, যেটা আমরা বলছি যে সরণ যেটা নির্দিষ্ট দিকে, জন্য বেগ ভেক্টর রাশি, আর এখানে দূরত্ব নির্দিষ্ট দিক নেই, এটাকে আমরা স্কেলার রাশি বলে থাকি। তাহলে দ্রুতি আর বেগ কি দেখলাম, আমরা দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করি, বেগকেও ভি দ্বারা প্রকাশ করি। তাহলে দূরত্ব যদি এস হয়, সময় যদি টি হয়, এখানেও একই, সরণ এস সময় টি। ঠিক আছে, তাহলে কি হবে, বেগের একক হলো, তাহলে দূরত্ব যদি আমরা মিটার হয়, সময় যদি হয় সেকেন্ড, তাহলে কি হয় মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির মাত্রা সমীকরণ আমরা লিখতে পারি বি ইকুয়াল টু, তাহলে এটা মিটার যেটা সরণ বলি, এটা লেন্থ, আর এটা হচ্ছে টাইম হচ্ছে টি। এটা হচ্ছে তোমার দ্রুতির মাত্রা সমীকরণ। বেগেরও একই হবে, তোমার -1। তাহলে এককও সেম, তোমার মাত্রা সমীকরণও সেম। শুধু এখানে যেহেতু রৈখিক গতি নিয়ে আমরা আলোচনা করতেছি, এই জন্য তোমার দ্রুতি ও বেগের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শুধু এখানে হচ্ছে কি এটা দূরত্ব, আর এখানে সরণ। ঠিক আছে, তাহলে দ্রুতি ও বেগ কি সেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা আসি যে ত্বরণ ও মন্দন বলতে আমরা কি বুঝি। ত্বরণ হচ্ছে কোনো কিছুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, আমি বলি যে সময়ের সাথে কোনো কিছুর বেগের পরিবর্তনের হার, আমরা এভাবে বলতে পারি যে সময়ের সাথে কোনো কিছুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ঠিক আছে, যেমন আমি যদি এভাবে লিখি যে এভাবে এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এখন কোনো একটা বস্তু যদি এভাবে তার প্রথম, মনে করি প্রথম যে বেগে শুরু হয়েছে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রথম মনে করি যে তার 5 সেকেন্ডে বেগের, পরের 5 সেকেন্ডে তার বেগ হয় মনে করি যে 4 মিটার পার সেকেন্ড, এরপরে 6 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে কি কোনো বস্তুর, ঠিক আছে, যে বেগ বৃদ্ধির হার সময়ের সাথে, কোনো কিছু সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। ঠিক আছে, আর যদি বেগ হ্রাস হয় সময়ের সাথে কোনো কিছুর বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলে থাকি। তাহলে মনে রাখতে হবে যে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ, আর বেগ হ্রাসের হার হচ্ছে মন্দন। এখন ত্বরণ আবার দুই ধরনের হতে পারে, একটা সমত্বরণ আর একটা অসমত্বরণ। আমি যখন এখানে দেখেছি যে প্রথম যখন শুরু হয়েছে তার কি হয়েছে যে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, পরে বেড়ে হয়েছে 4 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে কি দুই নির্দিষ্ট সময় পর পর 2 করে বাড়ছে, তার মানে সমহারে বাড়ছে, একে আমরা সমত্বরণ বলবো। আর যদি এভাবে না এভাবে হয় যে প্রথম 5 সেকেন্ডে তার বেগ 2 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে 3 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কি যে বেগটা অসমহারে বাড়ছে, একে আমরা
অসম ত্বরণ বলতে পারি। ঠিক আছে, তাহলে ত্বরণ ও মন্দন কি সেটা আমরা দেখলাম। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো, ত্বরণ সমান আমরা বলছি যে সময়ের সাথে বেগের পরিবর্তন। তাহলে ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি এখানে কি হবে, বেগের পরিবর্তন। তাহলে যদি আদি বেগে আমার এই হয়, শেষ বেগটা যদি হয় ভি, তাহলে আমরা লিখতে পারি যে শেষ বেগ মাইনাস আদি বেগ টি, এটা হচ্ছে বেগের পরিবর্তন। ঠিক আছে, ত্বরণকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি। তাহলে কি হলো, ত্বরণ হয়েছে বেগের শেষ বেগ মাইনাস আদি বেগ, মানে বেগের পরিবর্তন এর বাই সময়। ঠিক আছে, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাকে আড়াআড়ি গুণন করে আমরা এভাবে লিখতে পারি, বা এখান থেকে লিখতে পারি আমি যে কি লিখতে পারি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ওকে, তাহলে আমরা কি পেলাম, ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটাকে আমরা একটু গুণন যোগ বিয়োগ করে এভাবে লিখতে পারি। আচ্ছা, এই সমীকরণটা আমরা এখানে লিখে রাখলাম, মনে করি সমীকরণ যেটা ভি ইকুয়াল টু কি লিখছি আমি, ইউ প্লাস এ টি, এটা মনে করলাম এক নম্বর একটা সমীকরণ দিলাম। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল ত্বরণ। এরপরে ত্বরণের পরে এখন আমরা দেখি যে, মনে করি যে একটি বস্তু একটা নির্দিষ্ট বেগে চলতেছে, কিন্তু এর কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, সে যে বেগে চলা শুরু করছে তার শেষে গিয়ে একই বেগ আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে বেগের কোনো পরিবর্তন হবে না, মানে বস্তুর কোনো ত্বরণ হবে না। সেটা আমরা লিখতে পারি, যেমন প্রথমে এখান থেকে যদি ওই একই যদি 2 মিটার পার সেকেন্ড এসে চলা শুরু করে, একটা সময় পরে এখানেও তার 2 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগও 2 মিটার পার সেকেন্ড, তাহলে কিন্তু তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে কোনো ত্বরণ থাকতেছে না। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেখানে আমি লিখতে পারি, সেখানে বেগ হবে, যে আমরা প্রথমেই দেখছি যেটা বেগের সমীকরণ, সেখানে আমি দেখছিলাম যে বেগ হয়েছে দূরত্ব বাই সময়। ঠিক আছে, যেখানে বেগের কোনো পরিবর্তন নাই। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে এস ইকুয়াল টু ভি টি। ওকে, আমি কিন্তু এই আরেকটা সমীকরণ, তাহলে সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়ের গুণফল, যেখানে কোনো বেগের পরিবর্তন নাই। আমি এই সমীকরণটাকে এখানে লিখে রাখলাম, এস ইকুয়াল টু ভি টি। মনে করি এটা 2 নং সমীকরণ, রাইট। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের, তাহলে আমরা কি শিখলাম, গতি শিখলাম, দূরত্ব, ত্বরণ কি শিখলাম, দ্রুতি বেগ শিখলাম, ত্বরণ মন্দন শিখলাম। এরপরে যেটা গড় বেগ, গড় বেগ কি, গড় বেগ হচ্ছে যে মানে কোনো কিছুর বেগের পরিবর্তন যদি সমভাবে হয়, তবে তার গড় বেগ হবে প্রথম বেগ যোগ শেষ বেগ ভাগ 2। অর্থাৎ আমরা এভাবে, যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি গড় বেগ। আসলে দেখো এই থাকে, তাহলে আমি যদি বলি যে এ বিন্দু বি বিন্দু, এখন এখানে কি হচ্ছে যে তার একটা বস্তু এখানে আছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে 4 মিটার পার সেকেন্ড, এখানে 6 মিটার পার সেকেন্ড, এখানে 8 মিটার পার সেকেন্ড। এটা মনে করি শেষ বেগ তার ভি। তাহলে কি হচ্ছে, এখানে যে বেগের পরিবর্তনটা সমহারে হচ্ছে, কি করছে, 2 2 করে বাড়তেছে। ঠিক আছে,
সমবেগ হচ্ছে। এই ক্ষেত্রে কি হবে, যদি গড়বেগ আমি নিলে, গড়বেগ হচ্ছে যে যদি কোনো কিছুর বেগ সমহারে বৃদ্ধি পায় তাহলে তার গড়বেগ হচ্ছে যেটা বোঝায় তার হচ্ছে যে ঠিক মানে মাঝখানের যে বেগটা, মিডল পয়েন্টের বেগটা, সেটা গড়বেগ। তো সেটা আমরা যদি হয় তাহলে সেটা হবে যে প্রথম বেগ যোগ শেষ বেগ ভাগ 2। আমরা যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে গড়বেগ হচ্ছে গড়বেগ গড়বেগ এটাকে আমরা বড় ভি দেওয়া লিখি, এভাবে লিখতে পারি। অথবা যদি আমি ছোট ভি লিখি তাহলে উপরে একটা এই চিহ্ন দিয়ে দিতে হবে, এটাকে আমরা ভি বার বলি। এটা দ্বারাও গড়বেগ লেখা হয়। তো যেখানে আমরা এখানে যদি বইতে আমাকে আমার এভাবে লেখা হয়েছে বড় করে, আমি এটাই এখানে ইউজ করব। তাহলে ভি ইকুয়াল টু আমি বলছি যে প্রথম বেগ যদি আমি ধরি, আদি বেগ যদি এটা ইউ হয় আর এটা ভি হয়, তাহলে আমি ধরি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে কি গড় বেগ। তাহলে এটা যদি গড় বেগ হয় তাহলে এখান থেকে আমি যে আচ্ছা আমি এখান থেকে যদি আমি ভি এর মানটা ব্যবহার করি, আমি একটা এখানে 1 নং সমীকরণে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি এই সমীকরণে বসাই, তাহলে আমি পাই গড় বেগ সমান ইউ প্লাস ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কি হয় তাহলে 2u প্লাস এটি বাই 2। এখান থেকে 2 কাটা গেলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি তাহলে u প্লাস এ টি স্কোয়ার। ঠিক আছে, u প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে হাফ এটি। আচ্ছা তাহলে এখানে ইউ প্লাস কি হয় হাফ এটি। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা সমীকরণ কি পেলাম এখানে, তাহলে বি ইকুয়াল টু ইউ প্লাস কি হয় হাফ ইন্টু এটি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, দেখো আমরা কিন্তু তাহলে এটা মুছে দিলাম। এখন আমরা কি করব, যে এখানে আমরা এস লিখছিলাম এস ইকুয়াল টু ভিটি। এখন যদি আমরা এই বেগটাকে গড় বেগ বিবেচনা করি, যদি বলি এটা গড় বেগ, আছে তাহলে এই সমীকরণে আমি এই বি এর মানটা যদি বসাই তাহলে আমি কি লিখতে পারি, দেখো এস ইকুয়াল টু আমি কি করব, এই এই বি এর যে মানটা এখানে বসাবো, এখানে কি আছে এস ইকুয়াল টু তাহলে ইউটি ইউ প্লাস হাফ এটি এটি আর এটিটা পুরোটার সাথে এটি গুণ। আমি যদি গুণ করে দেই তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো, আরেকটা সমীকরণ পেলাম আমি, যেটা এস ইকুয়াল টু কি লিখলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আমরা এখানে লিখে রাখলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এই সমীকরণের একটা সমন্বিত সমীকরণ আমি যদি বের করতে চাই, তাহলে একটা সমীকরণের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমি দেখাতে পারি। দেখো আমি আবার এই সমীকরণটা ব্যবহার করব, যেখানে আমার ছিল যে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, উভয় পক্ষকে আমি বর্গ করে দিলাম। তাহলে বর্গের সূত্র অনুসারে আমি লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2u এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ওকে, তাহলে এখানে যদি আমি একটু কমন নেই, তাহলে কি 2a কমন নিলে এখানে থাকে ইউটি প্লাস এখানে হয় কি হাফ, একটা গেলে থাকে হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন
এই যে এস ইকুয়াল টু আমার কি আছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমি এই এতটুকুর পরিবর্তে আমি লিখতে পারি কি এস, তাহলে আমি কি লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল প্লাস 2a এস। তাহলে এটা হচ্ছে সমন্বিত সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা আজকে কি কি শিখলাম। গতি কি, দূরত্ব সরণ বলতে আমরা কি বুঝি, দ্রুতি ও বেগ কি, ত্বরণ ও মন্দন কি, তারপরে গড়বেগ শিখলাম আমরা। ঠিক আছে, যদি বেগের পরিবর্তন না হয় তাহলে যে আমরা সেখানে সরণের সমীকরণ দেখছি, এবং যে এখানে বেশ কয়েকটা সমীকরণ আমরা এখান থেকে দেখলাম এবং একটা সমন্বিত সমীকরণ সেখান থেকে বের করে দেখালাম। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো বাসায় বেশি বেশি চর্চা করবে, নিয়মিত পড়ালেখা চালিয়ে যাবে এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।